অন্ধকার গভীর সমুদ্রের তলায় লুকিয়ে আছে এক জাহাজের অমর কাহিনী, যাকে বলা হতো অডুবনীয় টাইটানিক। কিন্তু ভাগ্যের নির্মম খেলায় এক আইসবার্গের ধাক্কায় ১৯১২ সালের এপ্রিলে হারিয়ে যায় হাজারো মানুষের প্রাণ, আর রেখে যায় ভালোবাসা আর আত্মত্যাগের এক অবিস্মরণীয় ইতিহাস। বন্ধুরা, আমি এই ভিডিওতে টাইটানিক মুভিটা এমনভাবে এক্সপ্লেইন করেছি যাতে করে তোমরা শুধু ঘটনাগুলো নয়, প্রতিটি আবেগ, প্রতিটি শিক্ষা আর প্রতিটি লুকানো বার্তাও স্পষ্টভাবে বুঝতে পারবে। তাহলে চলো শুরু করি। মুভির শুরুতেই আমরা দেখতে পাই কিছু উচ্চ প্রযুক্তির সাবমেরিন উত্তর আটলান্টিক মহাসাগরে ৩৮০০ মিটার গভীরতায় কিছু খোঁজাখুঁজি করছে। আসলে ৮৪ বছর আগে ১৯১২ সালের ১৫ এপ্রিল টাইটানিক জাহাজটি আটলান্টিক মহাসাগরে ডুবে গিয়েছিল। তবে বর্তমানের মডার্ন টেকনোলজিকে কাজে লাগিয়ে ৮৪ বছর পর টাইটানিক জাহাজকে আবারও খোঁজা হচ্ছে, কারণ জানা গিয়েছে যে টাইটানিক জাহাজের ভেতরে নাকি পৃথিবীর সবচেয়ে দামি হীরা রয়েছে, যেটার নাম হলো হার্ট অব দ্য ওশেন। আর এই হীরাটি পুরো পৃথিবীতে মাত্র হাতে গোনা কয়েকটাই রয়েছে। তাই বর্তমান গুপ্তধন সন্ধানকারী ব্রক লেভিট তার দল নিয়ে হার্ট অব দ্য ওশেন খুঁজতে এখানে এসেছেন। অনেক খোঁজাখুঁজির পর তিনি একটা লকার খুঁজে পান, যা নিয়ে তিনি দ্রুত তার উপরে ফিরে আসেন। উপরে আসার পর সকলেই খুব খুশি হয়। এরপর তিনি লকারটি খোলেন। লকারটি খোলার পর তারা কিছুই খুঁজে পান না। লকার থেকে কেবল কিছু নোট এবং একটা অঙ্কন বেরিয়ে আসে। এতে সঙ্গে সঙ্গে তাদের সকলেরই মন খারাপ হয়ে যায়। কিন্তু পরক্ষণেই যখন তারা সেই অঙ্কনটি ভালো করে দেখে, তখন তারা খুব সুন্দর একটা মেয়ের ছবি দেখতে পায়। ছবির মধ্যে থাকা মেয়েটার গলাতেই হার্ট অব দ্য ওশেন লকেটটি রয়েছে। এরপরে তারা ছবিটির নিচে একটা ডেট দেখতে পায়, যেখানে ১৯ এপ্রিল ১৯১২ সালের ডেট দেয়া আছে, যার অর্থ হলো এটি সেই সময় ছিল যার পরের দিন টাইটানিক জাহাজটির সমুদ্রে ডুবে যায়। আর যেহেতু টাইটানিক সেই সময়ের অনেক আলোচিত ঘটনা ছিল, তাই মুহূর্তের মধ্যে সারা বিশ্বের প্রত্যেকটি নিউজ চ্যানেলের মধ্যে দেখানো হয়। এরপরে আমাদের একজন বৃদ্ধা মহিলাকে দেখানো হয়, যিনি তার বাড়িতে মাটির পাত্র তৈরি করছেন। তারপর তিনি টিভিতে সেই নিউজটি দেখতে পান। আসলে এই বৃদ্ধা মহিলা আর অন্য কেউ নন, তিনি সেই একই মহিলা যার ছবি ব্রক লেভিট টাইটানিক থেকে পেয়েছিলেন। এই বৃদ্ধার নাম হলো রোজ টুসন। তিনি তার নাতনিকে বলেন ব্রক লেভিটকে ফোন করতে। ফোনে সে তাদেরকে প্রথমে জিজ্ঞাসা করে, আপনারা কি হার্ট অব দ্য ওশেন খুঁজে পেয়েছেন? মহিলাটির এমন প্রশ্ন শুনে টিম লিডার অনেক অবাক হয়ে যায়, কারণ হার্ট অব দ্য ওশেনের কথা তাদের টিম আর বিশেষ কিছু মানুষ ছাড়া আর কেউ জানে না। তারপর টিম লিডার বলেন, না, পাইনি, কিন্তু আপনি কি বলতে পারবেন এই স্কেচে থাকা মহিলাটি আসলে কে? তারপর রোজ উত্তর দেন, তিনি বলতে পারবেন, কারণ স্কেচে থাকা মহিলাটি তো সে নিজেই। এরপর টিম লিডার তাদের প্রাইভেট হেলিকপ্টারের মাধ্যমে এই বৃদ্ধ মহিলাটিকে তাদের হেডকোয়ার্টারে নিয়ে আসে। কিছুক্ষণ পর তারা যখন বৃদ্ধ মহিলাটির নাম জানতে চায়, তখন মহিলাটি তাদেরকে বলে তার নাম হলো রোজ ডওসন। এরপরে তার দল রোজকে জাহাজ ডুবে যাওয়ার একটা 3D ভিডিও দেখায়, যেটার মধ্যে টাইটানিক কিভাবে ডুবেছিল সেটার একটা মডেল তৈরি করা হয়েছে। আর তাদের টিমের একজন এখানে রোজকে ব্যাখ্যা দিয়েছিল কিভাবে টাইটানিক জাহাজ ডুবতে পারে। রোজ তাকে বলে, খুব সুন্দরভাবে বিষয়টি ব্যাখ্যা করেছ, কিন্তু সেই সময় আমার যে যন্ত্রণা হয়েছিল তা আমি এখনও অনুভব করতে পারি। তখন ব্রক বলে, আপনি কি আমাদের পুরো গল্পটি শোনাতে পারবেন? তখন রোজ বলে, হ্যাঁ, নিশ্চয়। তারপর গল্প বলতে শুরু করে। সে বলে ৮৪ বছর আগে টাইটানিক জাহাজটিকে স্বপ্নের জাহাজ বলা হতো। এরপর দৃশ্যটি ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমরা দেখতে পাই ১৭ বছর বয়সী রোজকে। সে তার রাজ পরিবারের সাথে টাইটানিক ভ্রমণ করছে, যেখানে ছিল তার মা এবং তার হবু স্বামী ক্যাল হকলি। তারা সবাই সাউথ হ্যাম্পটন থেকে নিউ ইয়র্ক যাচ্ছে। এই জাহাজে ৩ শ্রেণীর লোক রয়েছে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী। প্রথম শ্রেণীতে সমস্ত রাজ পরিবার, ধনী ব্যক্তি এবং বড় ব্যবসায়ীরা ছিলেন। দ্বিতীয় শ্রেণীতে ছোট ব্যবসায়ী এবং মধ্যবিত্ত ব্যক্তিরা ছিলেন। আর তৃতীয় শ্রেণীতে দরিদ্র মানুষ ছিলেন, যারা টাইটানিক জাহাজের ব্যয়বহুল টিকিট কিনতে পারেন না। এরপর আমাদের জ্যাক ডসন নামের এক ছেলেকে দেখানো হয়। সে তাস খেলছে। এই খেলার নিয়ম ছিল যে বিজয়ী হবে সে টাইটানিকের টিকিট পাবে। ভাগ্য জ্যাককে বিজয়ী করে এবং সে তার বন্ধুর কাছ থেকে এই টিকিটটা জিতে নেয়। তারপর একজন লোক তাদের বলে জাহাজটি ৫ মিনিটের মধ্যে এখান থেকে চলে যাবে। সেই কারণেই জ্যাক দ্রুত তার বন্ধুর সাথে দৌড়ে জাহাজে ওঠে। টাইটানিক দেখতে সেখানে অনেক মানুষ জড়ো হয়। আসলে টাইটানিক ছিল সেই যুগের সবচেয়ে বড় এবং ব্যয়বহুল জাহাজ, যা সবার স্বপ্ন ছিল। এরপর টাইটানিক তার গন্তব্যের দিকে যাত্রা শুরু করে। জাহাজের ক্যাপ্টেন এবং অফিসাররা এর সর্বোচ্চ অংশে দাঁড়িয়ে এটিকে পূর্ণ গতিতে চালানোর নির্দেশ দেয়। জাহাজটি সর্বোচ্চ ২১ নট গতিতে চলতে পারে। এরপরে আমরা রোজকে দেখি। সে শিল্পকলা খুব পছন্দ করত, তাই সে তার সাথে অনেক প্রাচীন চিত্রকর্ম নিয়ে এসেছে।
রোজ তার পরিবারের সাথে দুপুরের খাবার খাচ্ছে। জাহাজের ইঞ্জিনিয়ার এবং মালিকও সেখানে উপস্থিত ছিল, কিন্তু রোজ তাদের বিরক্তিকর কথাবার্তাগুলো পছন্দ করে না, তাই সে টেবিল থেকেই উঠে যায়। এদিকে জ্যাক আর তার বন্ধু বাইরে এসে গল্প করছে। তখনই জ্যাকের চোখ পড়ে রোজের ওপর। রোজ এত সুন্দর যে জ্যাক শুধু তার দিকেই তাকিয়ে আছে। তারপরে ক্লেটন রোজের কাছে এসে তাকে ভেতরে আসতে বলে। জ্যাকের বন্ধু তাকে বলে সে রাজপরিবারের হীরা, তাকে পাওয়ার স্বপ্ন দেখো না, তুমি কখনোই তাকে পাবে না। এরপর রাতের খাবারের সময় রোজ খুব মন খারাপ করে বসে আছে। তার মায়ের কথা তার মনে ঘুরপাক খাচ্ছে। তার মা তাকে বলেছে ধনী পরিবারগুলোতে তাদের গর্ব বজায় রাখতে পার্টিতে যেতে হয়, গান শুনতে হয়, ভালো পোশাক পরতে হয় আর মানুষের সাথে ভদ্র আচরণও করতে হয়। কিন্তু রোজ এসব কিছুই পছন্দ করে না, তাই সে নিজেকে শেষ করার সিদ্ধান্ত নেয়। আসলে রোজ এমন জীবন চায়নি যেখানে কোনো স্বাধীনতা নেই। সে তার হবু স্বামী ক্লেটনকেও পছন্দ করে না, তাই সে জাহাজ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে চায়। রোজ যখনই লাফ দিতে যাবে ঠিক তখনই জ্যাক পেছন থেকে এসে তাকে থামিয়ে দেয়। রোজ জ্যাককে বলে আমার কাছে এসো না, তা না হলে আমি এক্ষুনি লাফিয়ে পড়ব। এরপর জ্যাক বলে তুমি যদি লাফ দাও আমিও তোমাকে বাঁচাতে লাফিয়ে পড়ব। রোজ তাকে জানায় তুমি যদি এত উঁচু থেকে লাফ দাও তাহলে তুমি মারা যাবে। জ্যাক বলে আমি সাঁতার জানি, তবে আমি ঠান্ডা জলকে ভয় পাই। এইটা শুনে রোজও ভয় পেয়ে যায়। সে জিজ্ঞাসা করে জল কতটা ঠান্ডা হবে? জ্যাক উত্তর দেয় এটি বরফের চেয়েও ঠান্ডা, যে এখানে ঝাঁপ দেবে সে মারা যাবে। জ্যাকের কথা শুনে রোজ চিন্তায় পড়ে যায়। এরপর জ্যাক রোজের দিকে হাত বাড়ায়। রোজ তার হাত ধরে রাখে, কিন্তু তার পা পিছলে যায়, যার কারণে সে নিচে পড়তে থাকে। সাথে সাথে জ্যাক দ্রুত তাকে ধরে ফেলে আর অনেক কষ্ট করে তাকে উপরে তুলে আনে। রোজের চিৎকার শুনে সেখানে দাঁড়িয়ে থাকা নিরাপত্তা রক্ষীরা এগিয়ে আসেন। জ্যাককে দেখে তারা মনে করে সে রোজের থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছে, তাই তারা জ্যাককে ধরে ফেলে আর ক্লেটনকে ডাকে। কিন্তু রোজ দ্রুত বলে সে কিছু ভুল করেনি, বরং সে আমার জীবন বাঁচিয়েছে। আমি রেলিংয়ে দাঁড়িয়ে জাহাজের প্রোপেলার দেখতে চেয়েছিলাম, তারপর আমার পা পিছলে যায়, যার কারণে আমি পড়তে বসেছিলাম, কিন্তু ঠিক তখনই জ্যাক আমাকে এসে বাঁচিয়েছে। এসব কথা শুনে সেখানে থাকা নিরাপত্তারক্ষীরা জ্যাকের প্রশংসা করে আর তাকে সাধুবাদও জানায়। তারপর ক্লেটন রোজকে বলে জ্যাককে পুরস্কার হিসেবে কিছু টাকা দিতে, কিন্তু রোজ তখনই বলে আমার জীবন বাঁচানোর দাম কি শুধুই টাকা? আমার জীবন কি এতই সস্তা? এই কথা শুনে ক্লেটন জ্যাককে বলে তুমি কি কাল সন্ধ্যায় আমার সাথে ডিনার করতে আসবে? জ্যাক এতে রাজি হয়। এরপর রোজ তার রুমে চলে যায়। কিছুক্ষণ পর ক্লেটন চলে আসে রোজের কাছে, তাকে একটা সুন্দর নেকলেস পরিয়ে দেয় আর বলে এটার নাম হলো হার্ট অব দ্য ওশান, এটি শুধুমাত্র রাজকীয় ব্যক্তিরাই পড়তে পারে। পরের দিন সকালে রোজ জ্যাকের সাথে দেখা করতে আসে। তাকে বলে আমি গত রাতের জন্য তোমাকে ধন্যবাদ জানাতে এসেছি। তারপর জ্যাক তাকে জিজ্ঞেস করে ঠিক কি হয়েছিল যে তুমি আত্মহত্যা করতে যাচ্ছিলে? রোজ তার আঙুলে আংটি দেখিয়ে দিয়ে বলে আমাকে জোর করে ক্লেটনের সাথে সম্পর্কে আবদ্ধ করা হচ্ছে। আমি না চাইলেও আমাকে ক্লেটনকে বিয়ে করতেই হবে। আমি এই রাজকীয় জীবন চাই না। তারপর জ্যাক তার দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে জিজ্ঞেস করে তুমি কি ক্লেটনকে ভালোবাসো? রোজ এই প্রশ্নের কোনো উত্তরই দেয় না, সে শুধু জ্যাকের হাত ধরে সেখানে দাঁড়িয়ে আছে। আসলে রোজের প্রথমবারের মতো আজকে ভালো লাগছে। এরপর রোজ জ্যাকের আঁকা কিছু ছবি দেখে আর তাকে সেই ছবিগুলো সম্পর্কে জিজ্ঞেস করে। তারপর জ্যাক তার আঁকা ছবিগুলোর কথা বলতে শুরু করে। এভাবে কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে যায়। তারপর রোজের মা তার কিছু বন্ধুদের সাথে সেখানে আসে। রোজ তাদের সাথে জ্যাকের পরিচয় করিয়ে দেয়, কিন্তু রোজের মা তার সাথে জ্যাককে দেখে খুশি হয় না, কারণ তার চোখে জ্যাক একজন সাধারণ মানুষ। এরপর সে জ্যাককে সেখান থেকে নিয়ে যায়। এখানে মিস ব্রাউন নামে এক মহিলা, যিনি রোজের মায়ের বান্ধবী, তিনি জ্যাককে জিজ্ঞেস করেন তুমি আজ রাতে কি পার্টিতে আসবে? তারপর জ্যাক তার পোশাকের দিকে ইঙ্গিত করে সে কেবল এই পোশাকগুলি পরবে, কিন্তু মিস ব্রাউন ছিল অনেক ভালো একজন মানুষ। জ্যাককে তার সাথে রুমে নিয়ে গিয়ে ভালো পোশাক পরিয়ে দেয়, বলে আমি এই পোশাকগুলি আমার ছেলের জন্য তৈরি করেছিলাম, তুমিও তো আমার ছেলের মতোই। এরপর জ্যাক প্রস্তুত হয়ে পার্টিতে পৌঁছায়। রোজের মা এবং ক্লেটন তাকে ডিনার টেবিলে অপমান করার চেষ্টা করে। ক্লেটন কটূক্তি করে বলে মিস্টার ডসন আপনি 3rd ক্লাস থেকে এসেছেন, আপনার কোনো ব্যবসা বা কোনো ঠিকানা নেই তাই না? কিন্তু জ্যাক উত্তর দেয় গতকাল পর্যন্ত আমি ফুটপাতে ছিলাম, আজকে আমি তোমাদের সবার মাঝে বসে শ্যাম্পেন পান করছি। এই জীবন যে কোনো সময় যে কোনো মোড় নিতে পারে, তাই আমাদের উচিত এর প্রতিটি মুহূর্ত পূর্ণভাবে বেঁচে থাকা আর জীবন আমাদের যে প্রতিটি মুহূর্ত দিয়েছে তা অনুভব করা। জ্যাকের এই কথাগুলো শুনে সেখানে বসা সকলেই খুশি হয়। তারপরে জ্যাক সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু যাওয়ার আগে সে রোজের হাতে একটা চিঠি দেয়। সেখানে লেখা আছে রাত 9টায় জানালার কাছে আমার সাথে দেখা করো। এরপর রোজ রাত 9টায় তার সাথে দেখা করতে সেখানে যায়। জ্যাক তাকে জিজ্ঞেস করে সে 3য় শ্রেণীর পার্টিতে যেতে চায় কিনা। এরপরে আমরা দেখতে পাই তারা দুজনেই 3য় শ্রেণীতে গিয়ে প্রচুর আনন্দ করে। তবে ক্লেটনের একজন লোক রোজকে সেখানে দেখে ফেলে, সাথে সাথে গিয়ে
গিয়ে ক্লেটনকে সবকিছু বলে দেয়। এসব শুনে ক্লেটন খুব রেগে যায়। সে রোজকে গালাগালি করে। সন্ধ্যায় রোজের মা তার কাছে এসে বলে তারা ধীরে ধীরে দরিদ্র হয়ে যাচ্ছে, এখন তাদের কেবল তাদের নামটাই বাকি আছে। রোজ যদি এখন ক্লেটনকে বিয়ে না করে তবে তাদের সবাইকে রাস্তায় থাকতে হবে। এই কথা শুনে রোজ তার মাকে স্বার্থপর বলে অভিযোগ করে, বলে সে শুধুমাত্র নিজের সুবিধার জন্য তার জীবন নষ্ট করছে। এর উত্তরে মা বলে রোজও স্বার্থপর, তাই সে তার পরিবারের কথা চিন্তা করে না। এসব শোনার পর রোজ তার মায়ের কথায় রাজি হয় আর ক্লেটনের সাথে বিয়ে করার জন্য প্রস্তুত হয়। পরের দিন জ্যাক রোজের সাথে দেখা করতে প্রথম শ্রেণীর চেম্বারে যায়, কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকা নিরাপত্তা কর্মীরা তাকে ভেতরে ঢুকতে দেয় না। এরপর আমরা দেখতে পাই রোজ জাহাজের ক্যাপ্টেন স্মিথ এবং থমাসের সাথে দাঁড়িয়ে আছে। তখন একজন লোক এসে সেখানে ক্যাপ্টেনকে আইসবার্গ সম্পর্কে সতর্ক করে। এই কথা শুনে রোজ একটু চিন্তিত হয়, কিন্তু ক্যাপ্টেন এই সতর্কবার্তা উপেক্ষা করে বলে এই ধরনের আবহাওয়ায় বরফ একটি সাধারণ জিনিস এবং সবকিছু ঠিকঠাক আছে। এরপরে রোজ যখন টমাসের সাথে কথা বলতে যাচ্ছে, ঠিক তখনই জ্যাক পেছন থেকে এসে তাকে থামিয়ে দেয় আর তার মনের কথা বলে, কিন্তু রোজ কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর সন্ধ্যায় জ্যাক জাহাজের সামনের অংশে দাঁড়িয়ে কিছু একটা ভাবছে। ঠিক তখন রোজ সেখানে এসে বলে সে তাকে ভালোবাসে। এই কথা শুনে জ্যাক খুব খুশি হয়। এরপর জ্যাক রোজকে তার চোখ বন্ধ করতে বলে। এরপরই সে তাকে জাহাজের সামনের রেলিংয়ে দাঁড় করিয়ে তাকে চোখ খুলতে বলে। রোজ যখন চোখ খোলে তখন তার সামনের দৃশ্য দেখে সে খুশি হয়। এরপর রোজ জ্যাককে তার পেইন্টিং রুমে নিয়ে যায়, যেখানে জ্যাক রোজের পেইন্টিং কালেকশন দেখে খুশি হয়ে যায়। তারপর রোজ জ্যাককে হার্ট অব দ্য ওশান হীরার নেকলেস দেখিয়ে বলে আমিও এই নেকলেস দিয়ে একটা পেইন্টিং তৈরি করতে চাই। তারপর জ্যাক বলে ঠিক আছে। পেইন্টিং শেষ হওয়ার পর জ্যাক তারিখ লিখে দেয় 14 এপ্রিল 1912। এরপর রোজ তার নেকলেসটি খুলে জ্যাককে লকারে রাখতে বলে। জ্যাক এটি লকারে রাখতে যায়, কিন্তু ভুলবশত তার অঙ্কনও এতে রাখে। তখন সেখানে কারো আসার শব্দ পাওয়া যায়, যা শুনে রোজ জ্যাককে নিয়ে তৎক্ষণাৎ সেখান থেকে চলে যায়। অন্যদিকে জাহাজের ক্যাপ্টেন তার একজন ক্রু সদস্যের কাছে এসে বলেন জাহাজের গতি কমানো উচিত। তখনই জাহাজের শীর্ষে দাঁড়িয়ে থাকা একজন কর্মচারীর সামনে এসে বিশাল বরফের পাথর দেখতে পায়। তিনি আতঙ্কিত হয়ে দ্রুত বিপদ ঘণ্টা বাজিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানায়। এই খবর পেয়ে সকল কর্মকর্তা জাহাজটিকে অন্যদিকে ঘুরিয়ে এর গতি কমানোর চেষ্টা করে। তবে জাহাজটি খুব দ্রুত গতিতে চলার কারণে এটি পুরোপুরি ঘুরতে না পারায় এর একটা অংশ পাথরের সাথে ধাক্কা লাগে। জ্যাক এবং রোজ সেখানে দাঁড়িয়ে এসব দেখছে। এই সংঘর্ষের ফলে জাহাজের নিচের অংশ দ্রুত পানিতে ভরে যেতে থাকে, যার ফলে সেখানে কর্মরত লোকজন ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। জাহাজের ক্যাপ্টেন সেই অংশটি বন্ধ করার নির্দেশ দেয়, যার ফলে কিছু লোক সেখানে আটকা পড়ে। ধীরে ধীরে প্রথম শ্রেণীর কক্ষ পানিতে ভরে যায়, যার কারণে সেখান থেকে লোকজন পালাতে শুরু করে। তারপর রোজ এবং জ্যাক জাহাজের সংঘর্ষের কথা ক্লেটনকে জানাতে যায়, কিন্তু তখন ক্লেটনের একজন লোক গোপনে জ্যাকের পকেটে হার্ট অব দ্য ওশেন রাখে। এরপর তারা যখন ক্লেটনের কাছে পৌঁছায়, সাথে সাথে সে জ্যাককে অনুসন্ধান করে আর জ্যাকের পকেট থেকে সেই নেকলেসটি বেরিয়ে আসে। ক্লেটন জ্যাককে চুরির অভিযোগে পুলিশের হাতে তুলে দেয়, কিন্তু জ্যাক রোজকে বলে বিশ্বাস করো আমি এটা চুরি করিনি, তুমি তো আমাকে ভালো করেই জানো এটা ক্লেটনের কোনো কৌশল। কিন্তু কেউ জ্যাকের কথা বিশ্বাসই করে না। তারপর একজন পুলিশ তাকে তার অফিসে নিয়ে গিয়ে একটা পাইপের সাথে বেঁধে রাখে। এরপরে আমরা অ্যান্ড্রুজকে দেখতে পাই, যিনি ক্যাপ্টেনের সাথে একটা বৈঠক করছেন। তিনি ক্যাপ্টেনকে বলেন যে তাদের আর মাত্র 1 ঘন্টা সময় বাকি আছে, এরপরে জাহাজটি সম্পূর্ণরূপে ডুবে যাবে। এই কথা শুনে সেখানে উপস্থিত সকলেই ভয় পেয়ে যায়। অন্যদিকে আমরা ক্লেটনকে দেখি সে রোজের সাথে খুব অভদ্রভাবে কথা বলছে আর তাকে একটা থাপ্পড়ও দেয়। এদিকে বাইরের সমস্ত লোককে লাইফ জ্যাকেট পরতে বলা হয়। আসলে 1 ঘন্টার মধ্যে যে জাহাজ ডুবে যাবে সেই খবরটা কোনো যাত্রীকে জানানোই হয়নি। জাহাজের ক্রু সদস্যরা প্রথমে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর লোকদের বের করে আনে, কিন্তু তৃতীয় শ্রেণীর লোকদের গেটেই থামিয়ে দেওয়া হয়। এদিকে অ্যান্ড্রুস, যিনি এই জাহাজটি তৈরি করেছেন, তার মুখে বিষাদ নিয়ে দাঁড়িয়ে আছে। এরপর রোজ তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে আমি জাহাজটিকে পাথরের সাথে আঘাত পেতে দেখেছি, আর এখন আমি আপনার মুখে ভয় দেখতে পাচ্ছি, সত্যিটা কি? তারপর অ্যান্ড্রুজ বলে জাহাজটি 1 ঘন্টার মধ্যে সম্পূর্ণরূপে পানিতে ডুবে যাবে। রোজ এবং ক্লেটন এই কথা শুনে হতবাক হয়ে যায়, কারণ তারা ভেবেছিল এই জাহাজটি কখনোই ডুববে না। অ্যান্ড্রুজ তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব লাইফ বোটে পৌঁছাতে বলে। অন্যদিকে জাহাজের তৃতীয় শ্রেণীর যাত্রীদের উপরে আসতে বাধা দেওয়া হচ্ছে। প্রথম শ্রেণীর যাত্রীদের লাইফ বোর্ডে রেখে নিচে পাঠানো হচ্ছে। এখানেও ক্লেটন রোজকে জ্যাক সম্পর্কে খারাপ কথা বলে আর রোজকে কিছু ভুলভাল কথাও বলে, যার থেকে রোজ বুঝতে পারে জ্যাক আসলে চুরি করেনি। তাই সে দ্রুত দৌড়ে জ্যাককে বাঁচাতে যায়। রোজ অনেক কষ্টে জ্যাককে খুঁজে পায়, কিন্তু ততক্ষণে সেখানেও পানি ভরে যেতে শুরু করে। রোজকে দেখে জ্যাক অনেক খুশি হয়, কিন্তু জ্যাকের হাত হাতকড়া দিয়ে বাঁধা। তাই জ্যাক রোজকে চাবি খুঁজতে বলে।
কিন্তু রোজ চাবি খুঁজেই পায় না। সে সময় কি করবে কিছুই বুঝতে পারে না। সে আবার বেরিয়ে খুঁজতে খুঁজতে অবশেষে একটা কুঠার পায়। তারপর সেই কুঠারের সাহায্যে জ্যাকের হাত কড়া ভেঙে ফেলে। তবে ততক্ষণে সেখানে প্রচুর পরিমাণে পানি ঢুকে গিয়েছে। এরপর কোনোভাবে তারা দুজনেই সেখান থেকে পালিয়ে যায়। তারা দ্রুত জাহাজের উপরের দিকে উঠতে শুরু করে, কিন্তু সেখানে দেখা যায় একটা জায়গায় অনেক মানুষ উপরে ওঠার জন্য গেট ধরে দাঁড়িয়ে আছে। তবে সেই গেটটি বন্ধ করে দেওয়া হয়েছে যাতে ওই লোকগুলো উপরে উঠতে না পারে। কিন্তু জ্যাক এবং তার কিছু বন্ধু সেই গেট ভেঙে সেখান থেকে দৌড়ে জাহাজের উপরের অংশে পৌঁছায়। উপরে আসার পর তারা দেখতে পায় সবাই তাদের জীবন বাঁচাতে এখানে সেখানে দৌড়াচ্ছে এবং লাইফ বোটগুলিও শেষ হতে চলেছে। তাই সবাই জোর করে লাইফ বোটে ওঠার চেষ্টা করছে। জ্যাক এবং রোজও দৌড়ে একটি লাইফ বোটে পৌঁছায়, কিন্তু সেখানে কেবল মহিলা এবং শিশুদের লাইফ বোটে তোলা হচ্ছে। সেখানে আমরা ক্লেটনকেও দেখতে পাই যে তার লকার থেকে সমস্ত টাকা এবং সেই নেকলেস বের করে তার জ্যাকেটে রাখে। এখানে জ্যাক রোজকে নৌকায় যেতে বলে, কিন্তু রোজ কোনোভাবে জ্যাককে ছেড়ে নৌকায় যেতে চায় না। ঠিক সেই সময় সেখানে ক্যাল উপস্থিত হয় এবং সে রোজকে বলে, তুমি দ্রুত নৌকায় উঠে পড়ো, আমি জ্যাককে নিয়ে অন্য একটা নৌকায় আসছি। এই কথা শুনে সে ক্যালকে বিশ্বাস করে নৌকায় উঠে পড়ে। কিন্তু নৌকাটি যখন ধীরে ধীরে নামানো হচ্ছিল তখন সে হঠাৎ নিচের তলায় ঝাঁপ দিয়ে আবারও জাহাজে ফেরত আসে, কারণ সে ক্যালকে বিশ্বাস করতে পারে না। এটা দেখে জ্যাক দ্রুত আবারও রোজের কাছে যেতে শুরু করে। রোজ ছুটে এসে জ্যাককে জড়িয়ে ধরে তাকে চুমু খায়, আর এটা দেখে ক্যালের অনেক রাগ হয়। তাই সে সেখান থেকেই তাদের উদ্দেশ্যে গুলি করতে শুরু করে আর জ্যাককে মেরে ফেলার জন্য তার পিছু ধাওয়া করে। তারা ছুটতে ছুটতে আবারও জাহাজের নিচের পানিতে নেমে আসে, আর এক পর্যায়ে ক্যালের পিস্তলের বুলেটও শেষ হয়ে যায়। তখন সে বাধ্য হয়ে তাদেরকে যেতে দেয়। এরপরে আমরা জ্যাক এবং রোজকে নিচে লুকিয়ে থাকতে দেখি, কিন্তু সেখানেও জল ভরে যাচ্ছে। এখান থেকে তারা দুজনেই তাদের জীবন বাঁচাতে উপরের দিকে দৌড়ে যায়। সেখান থেকে অনেক কষ্ট করে তারা আরো একটা জায়গায় আসে, তবে সেখানে দরজায় তালা দেওয়া ছিল আর ধীরে ধীরে পানি উপরে উঠছিল। ঠিক সেই মুহূর্তে সেখান দিয়ে একজন লোক যাচ্ছিল যার কাছে এই তালার চাবি ছিল। লোকটিকে দেখে জ্যাক তাকে ডাকতে শুরু করে, কিন্তু সে চলে যাচ্ছিল। তবে হঠাৎ ফিরে এসে সে তালাটি খোলার চেষ্টা করে, কিন্তু সেখানে অনেক পানি চলে আসায় লোকটি চাবিটা ফেলে পালিয়ে যায়। জ্যাক তখন পানিতে ডুব দিয়ে চাবিটা খুঁজে নিয়ে আসে। অবশেষে তারা তালাটি খুলে সেখান থেকে বের হতে পারে। এরপর তারা দুজনেই দ্রুত উপরে উঠে আসে। সেখানে আমরা দেখি ক্লেটন একটা শিশুকে তার জীবন বাঁচানোর জন্য তুলে নেয়, আর অফিসারকে সে মিথ্যা বলে যে এই শিশুটি সে ছাড়া আর কেউ নেই। সেই কারণেই অফিসার তাকে লাইফ বোটে যেতে দেয়। এখানে সবাই তাদের জীবন বাঁচানোর জন্য এখানে সেখানে দৌড়াচ্ছে। এখানে আমরা কিছু সঙ্গীত শিল্পীকেও দেখতে পাই যারা জানতে পেরেছে যে এটি তাদের শেষ মুহূর্ত, তাই তাদের জীবন বাঁচানোর পরিবর্তে তারা তাদের জীবনের শেষ পরিবেশনা দিচ্ছে আর পূর্ণ তীব্রতার সাথে সঙ্গীত বাজাচ্ছে। এদিকে অর্ধেক জাহাজ পানিতে ডুবেই গিয়েছে। সবাই জাহাজের অন্য প্রান্তে ছুটে যায়। জ্যাক এবং রোজও তাদের মধ্যে রয়েছে, আর তারা কোনোভাবে জাহাজের শীর্ষে পৌঁছে যায়। তারপর জাহাজটি দুই টুকরো হয়ে যায়। জ্যাক এবং রোজ কোনোভাবে রেলিং ধরে তাদের জীবন বাঁচায়। তবে একটা সময় চলে আসে যখন টাইটানিক সম্পূর্ণরূপে সমুদ্রে ডুবে যায়। জ্যাক এবং রোজও সমুদ্রে ডুবতে শুরু করে। তারপর জ্যাক আর রোজ আলাদা হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর জ্যাক রোজকে খুঁজে পায়। তখন কিছুটা দূরেই তারা একটা ভাসমান কাঠের অংশ খুঁজে পায়। জ্যাক তখন রোজকে সেটার উপরে তুলে দেয়, আর জ্যাক পানিতেই থেকে যায়, কারণ এটাতে শুধু একজনেরই ভর নিতে পারবে। সমুদ্রের পানি ছিল প্রচন্ড ঠান্ডা, তারা ঠান্ডায় জমে যাচ্ছিল। আশেপাশের মানুষ ঠান্ডার কারণে মারাও যাচ্ছিল। এটা দেখে রোজ জ্যাককে বলে, আমরা হয়তো কিছুক্ষণের মধ্যেই মারা যাব, তাই না? তখন জ্যাক রোজকে সাহস দিতে থাকে। জ্যাক বলে, কিছুক্ষণের মধ্যে উদ্ধারকারী দল এসে আমাদেরকে বাঁচাবে, আর তোমাকে বাঁচতেই হবে রোজ। তোমার সুন্দর একটা বাচ্চা হবে, তুমি তাদের বড় করবে, তারপর তুমি বুড়ি হয়ে তারপর মরবে। জ্যাক তখন আরো বলে, আমার জীবনের সবচেয়ে সুন্দর ঘটনাটি ছিল জুয়ার মাধ্যমে টাইটানিকের টিকিটটা পাওয়া, কারণ ওই টিকিটটাই আমাকে তোমার কাছে নিয়ে এসেছিল। আমি এখন মারা গেলেও অনেক খুশি, কিন্তু তোমাকে বাঁচতে হবে রোজ। তুমি আমাকে কথা দাও রোজ যে তুমি এখান থেকে সার্ভাইভ করবে। কিন্তু কিছুক্ষণ পরে রোজ অজ্ঞান হয়ে যায়। তারপর উদ্ধারকারী দল সেখানে নৌকা নিয়ে আসে। তারা দেখে সেখানে অনেকে মারা গিয়েছে। এটা দেখে একজন অফিসার বলে, আমাদের আসতে অনেক দেরি হয়ে গিয়েছে। অফিসারের কণ্ঠস্বর শুনে রোজের জ্ঞান ফেরে। তারপর রোজ জ্যাককে ডাকতে শুরু করে। সে বলে, জ্যাক ওঠো, দেখো নৌকা আমাদের বাঁচাতে এসেছে। তুমি ঠিকই বলেছিলে, এখন আমাদের জীবন বাঁচবে। কিন্তু জ্যাক কোনো সাড়াই দেয় না। রোজ যখন জ্যাকের দিকে তাকায় তখন দেখে ঠান্ডায় জমে সে মারা গিয়েছে। এই মুহূর্তটি তার জন্য খুব বেদনাদায়ক ছিল, কারণ সে জ্যাককে খুব ভালোবাসে। এখন আর সেও বাঁচতে চায় না, কিন্তু তারপরে সে জ্যাককে দেওয়া প্রতিশ্রুতির কথা মনে করে। তারপর জ্যাককে বিদায় জানায়। এরপর সে অফিসারকে ডাক দেওয়ার চেষ্টা করে, কিন্তু ঠান্ডার কারণে তার কণ্ঠস্বরই বের হয় না। তারপরে সে সাহস করে একটা মৃত অফিসারের মুখ থেকে একটা বাঁশি নিয়ে জোরে জোরে বাজাতে শুরু করে। তারপর নৌকায় থাকা লোকগুলো তাকে খুঁজে পায় আর তাকে রক্ষা করে। পরের দিন সকালে দেখা যায় যে সমস্ত মানুষেরা টাইটানিক থেকে বেঁচে ফিরেছিল তাদের সবাইকে অন্য আরেকটা জাহাজে তোলা হয়েছে। তবে রোজ সেখানে লুকিয়েছিল, কারণ তার পরিবার এই জাহাজের মধ্যে রয়েছে।
এমনকি ক্যালো জাহাজের মধ্যে আছে আর তাকে খোঁজাখুঁজি করছে, কিন্তু রোজ তাকে দেখে মুখ লুকিয়ে রাখে। এরপর যখন জাহাজটি আমেরিকায় পৌঁছায় তখন একজন অফিসার এসে রোজকে তার পুরো নাম জিজ্ঞেস করে। তখন রোজ বলে, আমার নাম রোজ ডওসন, কারণ জ্যাকের পুরো নাম ছিল জ্যাক ডওসন। এরপর আমরা আবারও 84 বছর পরের ঘটনা দেখতে পাই। রোজ সেখানে সবাইকে তার জীবনের গল্প বলছিল, আর রোজের এই গল্প শুনে প্রত্যেকেই অনেক ইমোশনাল হয়ে যায়, কারণ টাইটানিকে যে এত কিছু ঘটেছিল সেটা তারা কখনো কল্পনাই করেনি। তবে রোজ এখানে তাদেরকে বলে না যে হার্ট অব দ্য ওশান তার কাছে রয়েছে। এরপর সেদিন রাতের বেলা রোজ জাহাজের একদম কিনারে এসে তার হাতে থাকা হার্ট অব দ্য ওশান সেই জায়গাতেই ফেলে দেয় যেখানে জ্যাকের সাথে তার প্রথম দেখা হয়েছিল। জ্যাক তার জীবনের প্রতিটি মুহূর্তকে পূর্ণভাবে বেঁচে থাকতে শিখিয়েছিল, আর এটি ছিল তার জীবনের শেষ মুহূর্ত। রোজ এখন এই পৃথিবী ছেড়ে অন্য এক জগতে চলে গিয়েছে, এমন এক জগৎ যেখানে টাইটানিক এখনো বেঁচে আছে, যেখানে আজও সেই 1500 জন যাত্রী বেঁচে আছে যারা সেই দুর্ঘটনায় মারা গিয়েছিল। এখন রাত 9টা, যেখানে জ্যাক রোজের জন্য অপেক্ষা করছে, আর এই দৃশ্যের মধ্যেই সিনেমাটি শেষ হয়।